নাটকীয়তার অবসান ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের প্রার্থী তালিকায় নেই ইসলামী আন্দোলন। উত্তরায় আগুনে প্রাণ গেছে একই পরিবারের ৩ জনের, নিহতের সংখ্যা বেড়ে ৬, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো অজানা। লক্ষ্মীপুরে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহতদের দেখতে হাসপাতালে অ্যানি চৌধুরী বলে নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয়। নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হুমকি, ইরান চাইছে না সংঘাত, জাতিসংঘ সতর্ক করে সংযমের আহ্বান। এবং বিপিএল এর সূচিতে বদল, টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা, ফাইনাল ২৩ জানুয়ারি অপরিবর্তিত। দুপুর ১টা নিউজে সবাইকে আমন্ত্রণ, সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। দফায় দফায় বৈঠক, টানাপোড়েন আর জোট ভাঙনের গুঞ্জনের মধ্যেই অবশেষে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যবদ্ধ বাংলাদেশ নামে নতুন এই জোট ২৫৩টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। তবে ঘোষণার দিনও জোটে অনুপস্থিত ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসন সমঝোতা নিয়ে শেষ মুহূর্তের এই অনিশ্চয়তা রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন তুলেছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। দফায় দফায় বৈঠক, শেষ মুহূর্তে টানাপোড়েন আর জোট ভাঙনের গুঞ্জনের মধ্যেই অবশেষে প্রার্থী ঘোষণা করল জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। তবে নাটকীয় এই ঘোষণায়ও অনিশ্চয়তা কাটেনি পুরোপুরি। শীর্ষস্থানীয় নেতাদের একের পর এক বৈঠক আর আসন ভাগাভাগি নিয়ে টানা নাটকীয়তার অবসান ঘটিয়ে ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোট। নতুন এই জোটের নাম দেয়া হয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। বৃহস্পতিবার রাত ৮:৩০টায় জোটের ঘোষণায় আসন বণ্টনের বিস্তারিত তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, ঘোষিত ২৫৩ আসনের মধ্যে ১৭৯টিতে জামায়াতে ইসলামের প্রার্থী থাকছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, নেজামে ইসলাম পার্টি ২টি, আমার বাংলাদেশ পার্টি ৩টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি আসন পেয়েছে। জাতীয় গণতান্ত্রিক পার্টি ও খেলাফত আন্দোলন বাংলাদেশ জোটে থাকলেও তাদের আসন এখনও চূড়ান্ত হয়নি। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৪০ থেকে ৪৫টি আসন খালি রাখা হয়েছে। তবে জোট ঘোষণার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল না দলটি। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, এই নির্বাচন হবে অস্তিত্ব রক্ষার নির্বাচন। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একে ঐতিহাসিক যাত্রা বলে উল্লেখ করেন। এদিকে আসন সমঝোতা নিয়ে দ্বন্দ্বের জেরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানান, জোটের বৃহত্তর স্বার্থেই এই সিদ্ধান্ত। এই জোট ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হলো। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান এখনো বড় প্রশ্ন হয়ে আছে। শেষ পর্যন্ত তারা জোটে থাকবে কিনা তা জানা যাবে আজকের সংবাদ সম্মেলনে। রাজনৈতিক মহল বলছে, এই জোটের ঐক্য টিকে থাকাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রাজধানীর উত্তরার একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে একই পরিবারের ৩ জন রয়েছেন। নিহতরা হলেন একই পরিবারের ফজলে রাব্বি, হারিস ও রাহাব, আফসানা, রোদেলা আক্তার ও ২.৫ বছর বয়সী শিশু রিসান। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ রফিক আহমেদ জানান, কুয়েত মৈত্রী হাসপাতালে একই পরিবারের ৩ জন এবং উত্তরা স্পেশালাইজড হাসপাতালে ২ জন মারা গেছেন। তারা ভবনটির ৫ তলায় ভাড়া থাকতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭:৫০ উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়ক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এমন খবরে সকাল ৭:৫৪ খবর পেয়ে উত্তর ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় আধা ঘন্টার চেষ্টায় সকাল ৮:২৫ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করা হয়।
লক্ষ্মীপুরে বিএনপি জামায়াতের মারামারিতে আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি। এ সময় তিনি উভয় পক্ষের আহতদের সঙ্গে কথা বলেন। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে সদর হাসপাতালে আহতদের দেখতে যান লক্ষ্মীপুর 3 আসনে বিএনপির এমপি প্রার্থী অ্যানি চৌধুরী। সঠিক তথ্যটা আপনার উদ্ঘাটন করা উচিত এই মুহূর্তে। আমি ইতিমধ্যে প্রশাসনের সাথে কথা বলেছি, জামাতের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি এবং আমাদের স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সাথেও কথা বলেছি। আমার যতটুকু মনে হয়েছে এই ঘটনা যেটা হয়েছে উভয় পক্ষের মধ্যে একটা অপরাধ প্রবণতা দেখা দিয়েছে। মারামারি এটা কোনোভাবে আমাদের কাছে কাম্য নয়। একটা শান্তিপূর্ণ নির্বাচন, একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশার জায়গা। এই ঘটনার উৎপত্তিস্থল কোথায় এটা আমাদেরকে খুঁজে বাইর করতে হবে। আমি যতটুকু শুনছি, যেটা একটু আগে বলার চেষ্টা করলাম, যে মহিলা মিটিং হবে খুবই স্বাভাবিক। একটা বাড়িতে অথবা মহিলা মিটিংয়ে গিয়ে আইডি কার্ড গ্রহণ করা, এটা নির্বাচনী আচরণবিধিতে পড়ে কিনা, আইডি কার্ডের ফটোকপি দেওয়া, আমি মনে করি একটা ঘটনার উৎপত্তিস্থল হতে পারে। এটা আমি শুনেছি। তবে আমি মনে করি এটা প্রশাসন সম্পূর্ণভাবে তদন্ত করবেন। তদন্ত করে এটা একটা উদ্যোগ নেওয়া যেতে পারে ভবিষ্যতে, যেন আমাদের এই নির্বাচন বাধাগ্রস্ত না হয়। এদিকে লক্ষ্মীপুর হাসপাতালে আহত নেতাকর্মীদের দেখতে যান জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম। বৃহস্পতিবার রাত 10টার দিকে সদর হাসপাতালে যান তিনি। রেজাউল লক্ষ্মীপুর 3 আসনে জামায়াতের এমপি প্রার্থী। রেজাউল করিম বলেন, বিএনপিকে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে। যদি এটা বন্ধ না হয় তাহলে এর পাল্টা জবাব, যদি প্রতিরোধ হয়, এর দায়িত্ব কিন্তু তাদের গ্রহণ করতে হবে। চরসা ইউনিয়নের আমাদের মহিলাদের একটি সাংগঠনিক সভা ছিল। সেই সভায় যুবদল এবং সেখানের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমাদের মহিলাদের মিটিংয়ে প্রথম বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেটি তারা সফল হয় নাই। তারা বাহিরে এসে আমাদের ভাইদের সাথে, যারা উপস্থিত ছিলেন তাদের সাথে কথা বলেছে। কিন্তু ন্যাক্কারজনক ঘটনা হলো যে আমাদের ভাইদের সাথে যখন আলাপ আলোচনা হচ্ছে, ইন দ্য মিন টাইম নামাজের সময় হয়েছে। আমাদের ভাইরা যখন এই শান্ত পরিস্থিতি, মিটিং শেষ, আমাদের দলীয় সভা, আমাদের বোনেরা তারা চলে গেছেন। এরপরেই আমাদের ভাইরা নামাজ থেকে বের হওয়ার সাথে সাথেই অত্যন্ত কাপুরুষিত কায়দায়, ন্যাক্কারজনকভাবে, পৈশাচিক কায়দায় তারা আমাদের কয়েকজন ভাইয়ের উপরে হামলা করে এবং দেশীয় অস্ত্র, হকি স্টিক, লাঠি, লোহার রড দিয়ে তারা বেশ কয়েকজন ভাইয়ের মাথা, শরীরের বিভিন্ন জায়গায় থেতলে দেয় এবং একজন ভাইকে প্রকাশ্য দিবালোকে মৃত্যুবরণ করেছে বলেই তারা ফেলে রেখে চলে যায় এবং সেই শব্দটা ছিল যে একে জবাই করে দেয়। এই শব্দটা তারা উচ্চারণ করেছে এবং সেখানে ইউনিয়ন সেক্রেটারি বোরহান উদ্দিনের নেতৃত্বে এবং দুলাল এবং বোরহান মিজি, তাদের নেতৃত্বেই মূলত এই সন্ত্রাসী কার্যক্রম প্রকাশ্য দিবালোকে তারা আজকে আমাদের উপরে, আমাদের ভাইদের উপরে পরিচালনা করেছে। প্রাণ কফি ক্যান্টিন, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। মুন্সিগঞ্জে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ও নির্বাচনী জনসভা ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, লৌহজংয়ে মাওয়ার প্রান্তের পদ্মাপাড়ে জনসভায় কয়েক লাখ মানুষের সমাগম আশা করা হচ্ছে। বৃহস্পতিবার বিকাল 5টায় সিরাজদি খান উপজেলার মালখান নগরে
স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সিগঞ্জ 1 আসনের বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের জানান, জনসভার প্রস্তুতি তুঙ্গে। দোয়া মাহফিলে সম্প্রতি দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। এরপর দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সবকিছুই আমরা এটা একটু রহস্যের ব্যাপার, এর জন্য আমরা এটারে হাইড করতে চাই। আপনারা যখন দেখবেন তখন খুশি হবেন। সম্ভাব্যটা আমরা বললাম যে 15 তারিখের পরে 20 তারিখের মধ্যে। বুঝতেই পারছেন যে একটু আগে দেখেন এখানে একটা ছোট্ট অনুষ্ঠান, আমি একটু টেস্ট করলাম যে মানুষের মধ্যে কি ধরনের ভালোবাসা আছে। বুঝতে পারলেন যে বৃদ্ধ, যুবক, যুবতী, আমার মা বোনেরা সহ সবাই হাত উঁচা করছে। কোথায় অনুষ্ঠান হবে মাওয়া বা কোন জায়গা হবে সেটা জানে না, কিন্তু যাওয়ার জন্য রেডি। তা আপনারা দেখেন যে মানুষের ভিতরে কত ধরনের আন্তরিকতা এবং ভালোবাসা আছে আমাদের নেতা তারেক রহমানের জন্য। তা আমরা ইনশাল্লাহ আমরা একটা এখন জায়গা খুঁজতেছি, কারণ 3টা কনস্টিটিউশনে একসঙ্গে অনুষ্ঠানটা হবে, সেইখানে লাখ লাখ লোক হবে। তা আমরা এত লোক কোথায় জায়গা দিব? এই জায়গা আজ পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত প্রার্থনার মধ্য দিয়ে পালন করবেন ধর্মপ্রাণ মানুষরা। হিজরি সনের রজব মাসের 26 তারিখ রাতে আল্লাহর প্রিয় হাবিব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর দিদার লাভ করেছিলেন। এই ঘটনাতেই মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়। ইসলামের ইতিহাস অনুযায়ী মহান আল্লাহর হুকুমে বরকতময় এই রাতে বুরাক নামক বিশেষ বাহনে আরোহণ করে ঊর্ধ্বাকাশে ভ্রমণের বিশেষ মর্যাদা লাভ করেন মহানবী, যা মেরাজ নামে পরিচিত। এই সময় তিনি সিদরাতুল মুনতাহা, বেহেশতের নদী, ফেরেশতাদের ইবাদতখানা, বায়তুল মামুর সহ বিভিন্ন নিদর্শন পরিদর্শন করেন। এ কারণেই মুসলমানদের কাছে এ রাতটি অত্যন্ত মহিমান্বিত। এ রাতটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায় সহ অন্যান্য ইবাদত বন্দেগী করে থাকেন মুসলমানরা। জানাবো আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের পরিস্থিতি মোকাবেলায় সব বিকল্প এখনো খোলা রয়েছে। বৃহস্পতিবার বৈঠকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালটস বলেন, যুক্তরাষ্ট্র ইরানের জনগণের পাশে রয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, হত্যাযজ্ঞ বন্ধ করতে সব বিকল্প টেবিলে রয়েছে। ওয়ালটস আরও বলেন, ইরানের বর্তমান সরকার আগের চেয়ে দুর্বল এবং বিক্ষোভকে তারা বিদেশি ষড়যন্ত্র বলে প্রচার করছে। তবে তিনি নিশ্চিত করেন, ইরানে বড় পরিসরের মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা নেই। ইরানের উপরাষ্ট্রদূত গোলাম হোসেন ধারাজি বলেন, তারা কোনো সংঘাত চান না, কিন্তু যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য প্রণোদিত তথ্য বিকৃতি ও মিথ্যাচারের বিরুদ্ধে দৃঢ় প্রতিক্রিয়া জানাবে। রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেন, যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের বৈঠক ব্যবহার করছে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য। জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে জ্যেষ্ঠ কর্মকর্তা মার্থা পোবে সতর্ক করে বলেন, সকলকে সংযমী থাকতে হবে যাতে নতুন প্রাণহানি বা আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি না হয়। Of the law enforcement, I couldn't have been here to testify for millions of people who are facing the same killers. এবারে খেলার খবর। বৃহস্পতিবার শুরু হওয়ার কথা ছিল বিপিএল এর ঢাকা পর্ব, কিন্তু ক্রিকেটারদের বয়কটের কারণে মাঠে গড়াতে পারেনি দুটি ম্যাচ। দিনভর নাটকের পর রাতেই সুরাহা হয়। শুক্রবার থেকে খেলোয়াড়রা মাঠে ফিরছেন, ফলে বৃহস্পতিবারের ম্যাচ দুটো আজ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলা দেখতে হাজারখানেক দর্শক উপস্থিত ছিলেন। ম্যাচ না হওয়ায় ক্ষোভে স্টেডিয়ামের বাইরে ভাঙচুর করেন তারা। ওই দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। যারা 16 জানুয়ারি দুটি ম্যাচের টিকিট সংগ্রহ করেছেন, তারা সেই টিকিটে আজ খেলা দেখতে পারবেন। বৃহস্পতিবার
হওয়ার কথা ছিল চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস দুপুর 2টায় এবং রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স সন্ধ্যা 7টায়। এখন এই ম্যাচ দুটো আজ অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী লিগ পর্ব ও প্লে অফের কিছু ম্যাচ একদিন পিছিয়ে নেওয়া হয়েছে। ফাইনাল 23 জানুয়ারি অপরিবর্তিত থাকছে। এই নতুন সূচি অনুযায়ী দুটি দলকে পরপর দুদিন খেলা খেলতে হবে, যা ফাইনালে ওঠার লড়াইকে আরও চ্যালেঞ্জিং করবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নাটকীয়তার অবসান, 253 আসনে প্রার্থী ঘোষণা, 11 দলীয় জোটের প্রার্থী তালিকায় নেই ইসলামী আন্দোলন। উত্তরায় আগুনে প্রাণ গেছে একই পরিবারের 3 জনের, নিহতের সংখ্যা বেড়ে 6, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো অজানা। লক্ষ্মীপুরে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহতদের দেখতে হাসপাতালে অ্যানি চৌধুরী, বলে নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয়। নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হুমকি, ইরান চাইছে না সংঘাত, জাতিসংঘ সতর্ক করে সংযমের আহ্বান। এবং বিপিএল এর সূচিতে বদল, টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা, ফাইনাল 23 জানুয়ারি অপরিবর্তিত। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।